এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, আপনারা জানেন ফেসবুক খুললেই কিন্তু এখন শুধু রাজনীতির আলাপ, পক্ষে বিপক্ষে কথা হয়, আলাপ হয়, স্ট্যাটাস দেওয়া হয়, দোষারোপ করা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, শো অফ করা হয়। মাঠের রাজনীতি বলতে আমরা যা বুঝি তা কি ফেসবুকের রাজনীতি, এই যে প্রভাবটা মাঠের রাজনীতিতে ফেসবুকের রাজনীতি কতটুকু প্রভাব ফেলবে এবং ভোটের নির্বাচনের সময় এই দুটিকে কিভাবে মানুষ দেখবে বা ভোটাররা কিভাবে গ্রহণ করবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। বিষয় রেখেছি ফেসবুকের রাজনীতি, মাঠের রাজনীতি। আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন জনাব মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। আমাদের সঙ্গে একজন আইনজীবী রয়েছেন, ব্যারিস্টার রাশনা ইমাম। আপনার কাছ থেকে শুরুতে জানতে চাবো এই পুরো বিষয়টিকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নটার জন্য। যতটুকু পত্রপত্রিকায় দেখেছি যে রায়টা ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে। তো নির্বাচন যদি অবৈধ হয় তাহলে তো আমরা সেক্ষেত্রে চেরি পিকিং করতে পারবো না যে নির্বাচনের এই ফলাফলটা মানি, এটা মানি না। তো সে ব্যাপারে একটা কনফিউশন আছে। নির্বাচন যদি অবৈধ হয় তাহলে কোর্ট যে কোনো প্রার্থী সেই নির্বাচনে যারা লড়েছিল তাদেরকে কিভাবে ঘোষণা করতে পারে যে সে মেয়র হয়েছে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলবো, আমি যেহেতু নিজেও একজন আইনজীবী এবং প্র্যাকটিস করছি কোর্টে, অনেক সময় কিন্তু বেশ মিসলিডিং জিনিসপত্র রিপোর্টেড হয়। সো এটা দেখার বিষয়, আমরা যখন পূর্ণাঙ্গ রায়টা হাতে পাবো তখন কিন্তু দেখার বিষয় যে অ্যাকচুয়ালি রায় কি এসেছে। আবার অনেক সময় দেখা যায় যে কোর্টে যখন ভার্বালি একটা অর্ডার দেয়া হয় সেই ক্ষেত্রে হয়তো আইনজীবীরা সবসময় যে সঠিকভাবে বুঝতে পারে তাও না। তার জন্য কিন্তু লিখিত রায়টা দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো লিখিত রায়তে কিভাবে এসেছে ব্যাপারটা সেটা দেখার পরেই হয়তো এ ব্যাপারে কোনো কমেন্ট করাটা উচিত হবে, তার আগে না। কিন্তু যদি এভাবে চলে আসে যে নির্বাচনটাকেই অবৈধ ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে তো কোর্ট ঘোষণা দিতে পারে না কে প্রার্থী কে না, কে বিজয়ী কে না। তাহলে তো পুরো নির্বাচনটাই অবৈধ এবং ফ্রেশ নির্বাচন দরকার। সো এটা দেখার বিষয়। সো পূর্ণাঙ্গ কপিটা যখন আসবে রায়ের, তারপরেই এটার উপরে মন্তব্য করা হয়তো সমীচীন হবে। জি, আমি জনাব মাসুমুর রহমান খলিলি, আপনি একজন সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমি যতটুকু রিপোর্টটা পড়েছি তাতে আমার মনে হয়েছে পুরো নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করা নিয়ে আদালত যেটা রায় দিয়েছে বা সিদ্ধান্ত ঘোষণা করেছে সেটা হচ্ছে কি, যিনি নির্বাচিত হয়েছিলেন তখন ব্যারিস্টার তাপস সাহেব, উনি নির্বাচনে কারসাজি করেছেন। উনি কারসাজি করার কারণে ওনার নির্বাচনটা বাতিল করা হয়েছে। তার মানে যিনি জয়ী হলেন ওনাকে যখন ওনার নির্বাচন বাতিল করা হয় তখন দ্বিতীয় ব্যক্তি যিনি থাকেন ইনি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যাপারে একই রকম রায় দেওয়া হয়েছিল। দুই রায় অনেকটা একরকমই। এখানে ব্যারিস্টার হাসনাত যেটা বলেছেন, যখন লিখিত জাজমেন্ট পাওয়া যাবে তখন পরিষ্কার হবে বিষয়টা। তবে শর্ট জাজমেন্টে এইভাবেই রায় দিয়েছে, আমরা যতটুকু সংবাদপত্রের রিপোর্ট আমরা পেয়েছি আর কি। তো ফলে আমার মনে হয় এটা লিখিত জাজমেন্টে খুব পরিবর্তন কিছু হবে না। তবে এটা যেহেতু বিচারিক আদালতের রায়, হাইকোর্টে অথবা আরও উপরে আপিলের ডিভিশনে যদি যায় তাহলে সেটা হয়তো ভিন্ন কিছু হতে পারে। জি, এবার আমাদের নির্ধারিত যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে যদি একটু আলোচনা করি, আপনার কাছ থেকেই আসবো যে শতাধিক মাইক্রোবাস নিয়ে পঞ্চগড়ে শোডাউন দেওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার খোলা চিঠির জবাব দিয়েছেন দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। জবাবে তিনি যেটি বলেছেন, একটু যদি আমি কোট করি, যে ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়, প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয়। আমার প্রশ্ন হলো, রাজনীতিতে জনবল ও শক্তি প্রদর্শনের গুরুত্ব কতটা বাস্তবসম্মত এবং শুধুমাত্র কি এই যে শক্তির প্রদর্শনী গণমানুষের কাছে কি তাদের সমর্থন অর্জনের জন্য কতটুকু যথেষ্ট বলে আপনি মনে করেন? সার্জিস আলম সাহেব যে বক্তব্য দিয়েছেন ডক্টর জারার বক্তব্যের প্রেক্ষিতে,
এখানে তাৎপর্যপূর্ণ কিছু বিষয় আছে। সেটা হচ্ছে কি, আমরা যদি ফেসবুকের রাজনীতি শুধু না, ব্রডার অ্যাসপেক্টে যদি সোশ্যাল মিডিয়ার রাজনীতি চিন্তা করি, যেখানে ফেসবুক আছে, ইউটিউব আছে, তারপরে টিকটক অথবা অন্যান্য টুইটার ইত্যাদি থাকতে পারে, এক্স প্রোফাইল। তো এইসব জায়গায় আমরা যেটা দেখি, কারা এই জায়গাটাতে অংশগ্রহণ করতে পারে, স্ট্যাটাস দিয়ে হোক অথবা টুইট করে হোক, এটার যারা আসলে স্বাক্ষর, খুব ভালোভাবে স্বাক্ষর, তারাই শুধু এখানে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের 70% স্বাক্ষর বলা হচ্ছে বা তার কম বেশি, কিন্তু আসলে পড়াশোনা করতে পারে, সংবাদপত্র পড়ে, ফেসবুকের পাঠক অথবা স্ট্যাটাসে জবাব দেওয়ার মতো লোকের সংখ্যা সর্বোচ্চ হতে 30 থেকে 40% হতে পারে। এই 30 থেকে 40%-এর একটা বড় অংশ হচ্ছে আসলে তারা ভোটার না। ফলে ভোটার যদি আমরা হিসেব করি, সর্বোচ্চ এ ধরনের যারা সোশ্যাল মিডিয়াতে অংশগ্রহণ করতে পারে, এই সংখ্যাটা 20% হতে বেশি হবে না। এই বিবেচনা যদি করি, তাহলে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া রাজনীতিতে অনেক বড় ধরনের প্রভাব ফেলে এমনটা না। আর মাঠের রাজনীতির যে প্রসঙ্গটা শারজিজ আলম বললেন, এটা দুইটা দিক আছে। একটা হচ্ছে নৈতিকভাবে আমরা এটাকে পর্যবেক্ষণ করতে পারি, আরেকটা হচ্ছে স্বাভাবিকভাবে যা চলছে বাংলাদেশের রাজনীতিতে সেভাবে বিষয়টা দেখতে পারি। বাংলাদেশের রাজনীতিতে আমরা যতই বলি না কেন, গতানুগতিক রাজনীতির মধ্যে টাকা পয়সা, তারপর মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেয়া, বা সামাজিক প্রভাব প্রতিপত্তি, পারিবারিক প্রভাব এবং দলের নীতি আদর্শ এবং মার্কার একটা প্রভাব, এগুলো থাকেই। তো এখন এই একটা রাজনীতি, মানে মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য এই যে শক্তি প্রদর্শনের যে বিষয়টা, শারজিজ আলম যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে শুধুমাত্র নীতিগত বক্তব্য ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া অথবা সংবাদপত্র দিয়ে গ্রামের রাজনীতি, মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করা যায় না। এটার জন্য আরও ফ্যাক্টর প্রয়োজন হয়। তো এটা এক সেন্সে যদি আমরা বলি, এটা নৈতিক কিনা সেটা কিন্তু বিতর্কের বিষয়, কিন্তু মাঠের রাজনীতিতে আসলেই এ ধরনের প্রভাব প্রতিপত্তির একটা বিষয় থাকে। তো এখন একটা প্রশ্ন হয়তো আসতে পারে, 5ই আগস্ট বা 36শে জুলাই আমরা যেটাই বলি, এই বিপ্লবটা আসলে মাঠের যে গতানুগতিক রাজনীতি, দুর্নীতি, আশ্রয়, টাকা পয়সার প্রভাবের রাজনীতি, সেই রাজনীতিটাকে পাল্টে দেওয়ার জন্য রাষ্ট্র সংস্কারের একটা স্লোগান দিয়েই কিন্তু ছাত্ররা এই বিপ্লব করেছে। এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের মূল জিনিসটা ছিল গতানুগতিকভাবে যে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রোগ ইত্যাদি আছে, এগুলোকে দূর করে একটা সংস্কারের মাধ্যমে একটি সঠিক পথে রাষ্ট্রকে নিয়ে যাওয়া। এই দৃষ্টিভঙ্গি যদি আমরা চিন্তা করি, তাহলে আমার মনে হয় ডক্টর যারা যে প্রশ্নটা উঠিয়েছেন সেই প্রশ্নটা যথার্থই বলতে হবে। আর তবে এটা ঠিক আছে, শারজিজ আলম যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে কি, আমরা তো রাতারাতি মাঠের রাজনীতি পাল্টাতে পারবো না। অতএব যেহেতু মাঠের রাজনীতি পাল্টাতে পারবো না, এই জায়গাটাতে মাঠের রাজনীতি এবং নৈতিক বিষয় এর মধ্যে একটা সমন্বয় আনা দরকার। এখন কে কীভাবে দেখবেন বিষয়টা হচ্ছে ওইরকম। ব্যারিস্টার রাশনা ইমাম, এই যে তাসনিম জারার খোলা চিঠি দেওয়া, এটি অনেকে আসলে অনেকভাবে কমেন্টস করেছে, অনেকে হাসির খোরাক হিসেবে নিচ্ছে, অনেকে কিন্তু সাধুবাদও জানাচ্ছে। বলা হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা, ট্রান্সপারেন্সির একটা ব্যাপার কিন্তু এখানে অনেকে মনে করছে যে আছে। এই যে দলীয় ফোরামে আলোচনা না করে এই যে ফেসবুকে খোলা চিঠি দেওয়া নিজের দলেরই আরেকজন নেতাকে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে অনেস্টলি দুভাবে দেখা যায়। একভাবে দেখা যায় যে ওনারা একটা ইতিবাচক বার্তা দিচ্ছে আমাদের সবার কাছে, যে একটা দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা থাকলে এমনটাই হয় যে আমরা একে অপরকে প্রশ্ন করতে পারি। আর নেতিবাচকভাবে ওটাকে দেখা যায় যে দলের মধ্যে সমন্বয়হীনতার একটা পরিচয়, যে তারা কি নিজেরা নিজেদের সাথে আলাপ আলোচনা করেনি। এখন পর্যন্ত কিন্তু দল হিসেবে কোনো পাবলিক স্টেটমেন্ট আমি দেখিনি। ওনারা এক একজন এক এক বক্তব্য দিয়ে যাচ্ছেন, বিবৃতি দিয়ে যাচ্ছেন, কিন্তু দল হিসেবে একটা মানে কনসলিডেটেড যে একটা স্টেটমেন্ট, যে দলটার অবস্থানটা কি এই ব্যাপারে, সেরকম কিছু দেখিনি। সো দুভাবেই জিনিসটাকে দেখা যায়, যে একভাবে দেখতে গেলে অভ্যন্তরীণ গণতান্ত্রিক একটা চর্চা দেখানোর চেষ্টা করছে, আদৌ আছে কিনা সেটা অন্য ব্যাপার, সেটা সময় সাপেক্ষ, সময় পার হবে আমরা বুঝবো। আরেকভাবে দেখতে গেলে যে সমন্বয়হীনতার পরিচয় দিচ্ছে, যে তাদের নিজেদের সাথে কি নিজেদের যোগাযোগ নেই, এগুলো তো ভেতরে আলাপ আলোচনা করে দলের একটা স্ট্যান্স থাকা উচিত ছিল এই ব্যাপারে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু চলে আসে, যে বিষয়টা নিয়ে এই বিবৃতিগুলো বা খোলা চিঠিগুলো দেয়া হচ্ছে, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, যে ওনার হাতে এরকম পরিমাণ অর্থ কিভাবে আসলো। সেখানে একটা জিনিস আমার মনে হয় যে সময় চলে এসেছে কিছু স্ট্রিক্ট
ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার আইন থাকা উচিত, যেটা রাজনৈতিক দলগুলোকে বাধ্য করবে যে একটা লেভেলের ওপরে যদি কেউ ডোনেট করে থাকে একটা দলকে, সেক্ষেত্রে সেটা রিপোর্ট করা বা পাবলিকলি ডিসক্লোজ করা। তাহলে এক ধরনের স্বচ্ছতা কাজ করবে যে কোথার থেকে টাকাটা আসছে। আর আপনি যদি বহির্বিশ্বেও তাকান, যেরকম ইউকেতে, যুক্তরাজ্যে কিন্তু লিমিটও করে দেয়া আছে যে বড় কোনো ব্যবসায়িক গ্রুপ একটা লেভেলের উপরে টাকা দিতে পারবে না, ডোনেট করতে পারবে না কোনো রাজনৈতিক দলকে। এবং কারণটা তো খুব অবভিয়াস, কারণটা হচ্ছে যে 500 কোটি টাকা যদি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে সে কিন্তু একটা পজিশনে চলে যাচ্ছে সেই দলের পলিসি ডিকটেট করার জন্য। সো সেটার জন্য ওখানে যেরকম লিমিট করে দেয়া হয়েছে। সো এইসব জিনিস কিন্তু এখন আমাদের ন্যাশনাল ডায়ালগে আসাটা উচিত, যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারের স্ট্রিক্ট আইন হওয়া উচিত। আর এখানে আরেকটা বিষয় যে আমি কভার করব, যে ফরেন ডোনেশন ব্যান করারও একটা আইন থাকা উচিত এই ব্যাপারে, যে কোনো দলকে ডিরেক্টলি ফরেন ডোনেশন দিলে যেটা হয় যে বাইরের ইন্টারন্যাশনাল ফোর্সেস, এক্সটার্নাল ফোর্সেস কিন্তু তখন অনেক কিছু ডিকটেট করতে পারে। সো এই ধরনের আইন প্রণয়ন করার কথা ভাবার হয়তো সময় চলে এসেছে। যেহেতু আমরা সংস্কারের কথা বলছি, এই সংস্কারও অদূর ভবিষ্যতে হয়তো বা হতে পারে, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি। জনাব মাসরুফুর রহমান খলিলি, এই যে রাশনা ইমাম তিনি যেমনটি বলছিলেন যে রাজনীতিতে অর্থায়নের উৎস সম্পর্কে জনসাধারণের আসলে জানার অধিকার রয়েছে বা জানানো উচিত, এটি একটি নতুন ব্যাপার হতে পারে। আপনি কি মনে করেন এই অধিকারটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তৈরিতে ভূমিকা রাখবে কিনা? এই অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে নির্বাচন কমিশন একটা নির্ধারণ করে দেয় যারা ইলেকশন করবে তার আগে তাদের সম্পত্তির একটা ডিসক্লোজার দিতে হয়, এবং পরবর্তী পর্যায়ে কিন্তু ওই ডিসক্লোজারকে বেস করে অনেক সময় মামলা মোকদ্দমা হয়। এবং একটা নির্বাচনে কত টাকা খরচ করতে পারবে, কী ধরনের পোস্টার ছাপতে পারবে, তার কিন্তু একটা লিমিট করে দেওয়া হয়, বিধিনিষেধ তৈরি করে দেওয়া হয়। এটা এই কারণেই তৈরি করে দেওয়া হয় যেন টাকার কাছে মানুষের যে মতামত, জনগণের যে সাধারণ মতামত, এটা যাতে মার খেয়ে না যায় অথবা এটা হেয় প্রতিপন্ন না হয়। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সার্জিস আলম উনি কিন্তু এটা বলেন নাই যে দলীয় ফান্ড থেকে উনি এই টাকা খরচ করেছেন। ওনার যে যুক্তিটা ছিল সেটা হচ্ছে তাদের পারিবারিকভাবে যথেষ্ট প্রতিপত্তি আছে এবং ওনার দাদা ওনার জন্য যে সম্পদ রেখে গেছেন সেই সম্পদ নিয়ে পুরো ইলেকশনে উনি পার করে দিতে পারবেন। তা এখন সেই ইলেকশনে কত খরচ করবে, যদি ইলেকশন কমিশনের হিসেব ধরে 10 লক্ষ টাকা যদি ধরা হয় তাহলে তো এটা একেবারে অল্প। আর 100টা গাড়ি নিয়ে মিছিল বা শোভাযাত্রা করা, এটার পুরোটা যদি উনি বলছেন যে 50% হচ্ছে ওনার আত্মীয় স্বজনের গাড়ি আর 50% হয়তো ভাড়া করা গাড়ি। তো যেভাবেই ধরি না কেন, আমার মনে হয় রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের জন্য কিন্তু এই 36শে জুলাইয়ের বিপ্লবটা আসছে। তো ফলে আমরা ট্রেডিশনাল দৃষ্টিভঙ্গিতে সব কিছু বিচার বিবেচনা না করাই মনে হয় ভালো হবে। তো এই ক্ষেত্রে ডক্টর জারা যে বিষয়টা করেছেন, ওনার দলের মধ্যে যে অস্থিতিশীলতা অথবা কোনো ধরনের শৃঙ্খলার হানি কিনা, সেটার চাইতে বড় বিষয় হচ্ছে কি যেসব প্রশ্নগুলি আসবে এই প্রশ্নগুলো খোলামেলা অ্যাড্রেস করা দরকার। বিশেষ করে নতুন যে রাজনৈতিক দলটা একটা আদর্শিক পরিবর্তনের স্লোগান নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে, ফলে তাদেরকে অনেক কিছু জবাব দিতে হবে। আমার মনে হয় ডক্টর যারা এই প্রশ্নগুলো করেছে যথার্থই করেছেন। আর যেটা আমরা দেখতে পাই রাজনীতির এই জবাবদিহিতা, দলের কাঠামোর বাইরেও প্রশ্ন উত্থাপন করা, এটা শুধু বাংলাদেশে না, গণতন্ত্র চর্চা যেসব দেশে হয় অনেক দেশে আমরা দেখতে পাই, যেমন মালয়েশিয়াতে আছে, তারপরে এমনকি ইউকের রেফারেন্স আমাদের ইনি বললেন, বেস্টার রচনা বললেন, এরকম কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাই। তো ফলে আমার মনে হয় বিষয়টাকে রাজনীতির গুণগত পরিবর্তন দিয়ে দেখা দরকার, কারণ এমন কথাও কিন্তু আসছে এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, মানে এই যে নির্বাচনী খরচ যেটা আছে সেটাকে একটা লিমিট করে দেয়া এবং নির্বাচন কমিশনেই খরচের একটা অংশ ব্যয় করা অথবা প্রচারণাকে তারা একটা সুযোগ সুবিধা করে দেয়া প্রার্থীদের জন্য। এই জিনিসগুলো যদি আমরা পরবর্তী নির্বাচনে দেখি তাহলে প্রধান উপদেষ্টা যেটা আশাবাদ ব্যক্ত করেছেন একটা ঐতিহাসিক নির্বাচন পরে হতে যাচ্ছে, এটা আমরা বাস্তবে দেখতে পাবো। একজন দর্শক আছেন ফোনে, আমি একটু ফোনটা নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। মনিরুল, আমি মেহেরপুর থেকে বলছি। জি বলুন। আমি রাসনা ইমাম মামকে প্রশ্ন করতে চাই, আমাদের দেশে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষকে ন্যায় বিচার পায়? আচ্ছা, ব্যারিস্টার রাসনা ইমাম, আপনার কাছে একটি প্রশ্ন ছিল একজন দর্শকের, যদিও আজকের আমাদের যেই শিরোনাম রেখেছি বা যে সাবজেক্ট রেখেছি তার থেকে বাইরে, কিন্তু তারপরেও আপনার কাছে প্রশ্নটি আমি রাখবো যে
দর্শক ফোন করেছিলেন, তিনি যে প্রশ্নটি করেছেন যে নিম্নবিত্তরা কি ন্যায় বিচার পায় কিনা, যেহেতু আপনি আইনজীবী সেজন্য হয়তো বা আপনাকে জিজ্ঞেস করেছেন। জি, ধন্যবাদ। প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যদিও আমাদের হয়তো আজকের বিষয়বস্তুর সাথে সরাসরি কানেক্টেড না। অ্যাক্সেস টু জাস্টিস বা ন্যায় বিচারের ক্ষেত্রে কিন্তু নিম্নবিত্ত, বিশেষ করে যাদের অ্যাফোর্ডেবিলিটি ইস্যু আছে, তারা কিন্তু অনেক দূর বলতে গেলেই বাস্তবতা হচ্ছে যে তারা বঞ্চিত হচ্ছে, এবং বঞ্চিত হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে গিয়ে আমাদের বিচার ব্যবস্থার সংস্কার দরকার, কারণ প্রত্যেকটা আদালতে কোলোসাল ব্যাকলগ অফ কেসেস, এত মামলা থাকে যে একটা মামলা অ্যাজ এ রেজাল্ট মানে খুব সুদূর, মানে অনেক টাইম কনজিউমিং হয়ে যায়, মানে বছরের পর বছর লাগে একটা মামলা নিম্ন আদালত থেকে পুরোপুরি আপিল বিভাগ পর্যন্ত যেতে। আপনি নিজেও একজন আইনজীবী, আপনি জানেন। সো এত বছর একটা মামলা টানার সামর্থ্য সবার থাকে না, এবং যে কারণে হয় কি হাফওয়ে থ্রু হয়তো ওনারা আর মামলাটা পারসু করেন না, যাতে করে ন্যায় বিচারটা ওনারা পাচ্ছেন না। সো এখানে আমাদের বিচার ব্যবস্থার সংস্কার তো দরকারই, কেস ম্যানেজমেন্টটা আরও বেটার করার জন্য। তাছাড়া লিগাল এইড বা আইনগত সহায়তারও কিন্তু অনেকগুলো অর্গানাইজেশন আছে, যে ব্যাপারে হয়তো সবাই অতটা সচেতন না বলে হয়তো অ্যাপ্রোচও করছেন না। যেরকম আমাদের সুপ্রিম কোর্টেই কিন্তু লিগাল এইড অফিসার আছে, যার কাছে অ্যাপ্লিকেশন করা যেতে পারে লিগাল এইডের জন্য। তাছাড়া সরকারেরও ন্যাশনাল লিগাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন আছে। সরকার ছাড়াও বেশ কয়েকটা এনজিও আছে, যেরকম বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট, যারা লিগাল এইড দিয়ে থাকে, আইনগত সহায়তা দিয়ে থাকে। সো সেই পথে যেতে পারে যাদের নিজেদের অ্যাফোর্ডেবিলিটি নাই মামলাটা পরিচালনা করার। এছাড়া আরেকটা হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনতা যখন কিছু হলেও আন্ডারমাইন্ড হয় কোনো সরকারের আমলে, তখনও তো আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হই। তো সেদিকেও অনেক কাজ তো শুরু হয়ে গেছে। 5ই আগস্টের পরে যখন নতুন বিচারপতি ওথ নিলেন, উনি একটা রোড ম্যাপ দিয়েছে বাংলাদেশকে, যে বিচার বিভাগ কিভাবে স্বাধীন করা যাবে, কিভাবে মন্ত্রণালয়ের কোনো ধরনের হস্তক্ষেপ থেকে দূর করা যাবে বিচার বিভাগকে। সো সে পথে কিন্তু বেশ কিছু রিফর্ম অলরেডি হয়েছে। যেরকম আমরা জানি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে রিভাইভ করা হয়েছে, যাতে করে বিচারক সরানোর ক্ষমতাটা আগে পার্লামেন্টের কাছে ছিল 16th অ্যামেন্ডমেন্টের কারণে সংবিধানের, এখন আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফেরত এসছে। সো এটা যেরকম বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটা বড় পদক্ষেপ। আরেকটা অর্ডিন্যান্স জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য, একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল গঠন করার কথা সেই অর্ডিন্যান্সে বলা আছে, যাদের দায়িত্বই হবে বিচারক নিয়োগ করা। কারণ এতদিন আমরা জানি যে দলীয় কারণে, দলীয় কনসিডারেশনসে বিচারক নিয়োগ করা হতো, বিশেষ করে সুপ্রিম কোর্টে। সো সেটা যাতে না হয়, এই দুটো পদক্ষেপ কিন্তু অলরেডি নেওয়া হয়েছে। আরেকটা পদক্ষেপ যেটা শুনতে পারছি যে হয়তো নেক্সট কয়েক মাসে নেওয়া হবে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স। যে আপাতত কিন্তু বিচার বিভাগ পুরোপুরি আইন মন্ত্রণালয়ের উপরে নির্ভরশীল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। সো এটা পৃথককরণটা, একটা পৃথক সচিবালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেটা আমি আশা করি কিছু দূর হলেও অ্যাক্সেস টু জাস্টিস এনশোর করবে। এখানে আরেকটা ছোট্ট কথা বলে আমি প্রশ্নের উত্তরটা শেষ করব, সেটা হচ্ছে যে এই অনেক এনজিও আছে এবং অনেক আইনজীবীও আছে যারা কিন্তু প্রোবোনো বেসিসে কোনো ফিজ না নিয়ে মামলা পরিচালনা করে, বিশেষ করে জনস্বার্থমূলক মামলা। সো এরকম আইনজীবীদেরকেও যদি অ্যাপ্রোচ করা যায়, আমি নিজেই যেরকম স্বাস্থ্য খাতে অনেক প্রোবোনো মামলা করেছি, এই জনস্বার্থমূলক মামলা। সো যদি হয় না, একটা জনগোষ্ঠী যদি অ্যাগ্রিভড হয় কোনো একটা ইস্যুতে, তখন যেসব আইনজীবী প্রোবোনো মামলা করে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারে। এবং মেবি আমাদের বার অ্যাসোসিয়েশনগুলো এবং বার কাউন্সিলের কিছু দূর হলেও ম্যান্ডেটরি করে দেওয়া উচিত যে প্রত্যেকটা আইনজীবী বা ল ফার্মের এত % কাজ প্রোবোনো করা উচিত আমাদের দেশের প্রেক্ষাপটে। এটা হয়তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অসংখ্য ধন্যবাদ। জনাব মাসরুবুর রহমান খলিলি, আপনার কাছে সেই আজকের বিষয় নিয়ে যদি আলোচনা করি, যে রাজনীতিতে শো অফ কতটা গুরুত্বপূর্ণ, এটি কি জনপ্রিয়তা বাড়ায় নাকি জনগণের বাস্তব সমস্যার সঙ্গে নেতাদের বিচ্ছিন্ন করে ফেলে, দুটোকে কিভাবে দেখবেন? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। শো অফটা, প্রদর্শনটা আসলে রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ। গতানুগতিক রাজনীতি যেভাবে আমাদের ইলেকশন হয়ে আসছে অতীতে, এই ইলেকশনে এটার একটা প্রভাব আমরা কিন্তু দেখতে পাই। কারণ গ্রামগঞ্জে বিশেষ করে, এমনকি শহরেও যারা আর্থিকভাবে বিত্তশালী, তাদের প্রচারণা যেভাবে চালায়, তার একটা প্রভাব কিন্তু তাদের উপর পড়ে। এটা হচ্ছে গতানুগতিক একটা বিষয়। কিন্তু আমরা বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, বিশ্বের অনেক দেশেই এই প্রচারণার একটা গুণগত পরিবর্তন আমরা দেখতে পাই। যেমন এই যে
5ই আগস্টের যে বিপ্লবটা সংগঠিত হলো, এই বিপ্লবটা কিন্তু ঠিক গতানুগতিক গণঅভ্যুত্থান বলতে পারি আমরা, এটা গতানুগতিক প্রচার প্রপাগান্ডার মাধ্যমে কিন্তু হয়নি। এখানে সোশ্যাল মিডিয়ার একটা অ্যাপ্রোচ ছিল, তারপরে ইন্টারনাল কানেক্টিভিটি তৈরি করা, এটার একটা বিষয় ছিল। তা আমার মনে হয় নতুন যে একটা নির্বাচন সামনে আসছে, এই নির্বাচনে সবের হয়তো আমরা প্রভাব একেবারেই পাল্টাতে পারবো না, তবে যদি এই ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ আরোপ করা হয় নির্বাচন কমিশন অথবা সরকারের পক্ষ থেকে, কতটা সোয়াব করা যাবে, কতটা খরচ করা যাবে, এবং এই যে ভোট কেনার একটা যে ট্রেডিশন আমরা দেখতে পেতাম, অর্থ খরচ করে মানুষের মতকে নিজের পক্ষে নিয়ে আসা, এটা নিয়ন্ত্রণ করার জন্য কিছু কিছু সংস্কারের কাজ কিন্তু আমরা দেখতে পারি, করতে পারি। আমরা যে সংস্কার কমিশনগুলো দেখি, সেই সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে নির্বাচন সংক্রান্ত কমিশন, তারপরে জনপ্রশাসন সংক্রান্ত কমিশন, এমনকি সংবিধান সংক্রান্ত যে কমিশন আছে, এই কমিশনের অনেকগুলো প্রস্তাব কিন্তু এই নির্বাচনী ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন এবং উন্নয়নের জন্য তারা সুপারিশ করেছে। এগুলোকে যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে শতভাগ হয়তো সুস্থ নির্বাচন হবে এমনটা হয়তো আমরা আশা করতে পারবো না, কিন্তু মোটা দাগে টাকা পয়সা, জনবল এবং সোহাবের যে একটা প্রভাব নির্বাচনে দেখতে পাই আমরা ট্রেডিশনালি, এটা অনেকটুকুই কাটানো যাবে। মিস্টার রাশনি ইমাম, সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা থাকা কি বাস্তব রাজনীতিতে সফলতার নিশ্চয়তা কিনা? অনেকে মনে করেন যে সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টের জনপ্রিয়তার যে উত্তাপ, সেটি আসলে মাঠের জনপ্রিয়তাও কিন্তু আজ লাগবে। আপনার কি মনে হয়? যে আমার মনে হয় আমার সহবক্তা কিছুক্ষণ আগে এই ইস্যুটা কভার করেছে, খুব সুন্দর করে বলেছে যে ডিজিটাল লিটারেসি কিন্তু এখনো বাংলাদেশে একটা ইস্যু, ডিজিটাল ডিভাইসের অ্যাক্সেসও ইস্যু। সো যদি মেজরিটি আমাদের বাংলাদেশের পপুলেশন এখনো ডিজিটাল ডিভাইস অ্যাক্সেস করতে পারে না, তাহলে তো তারা এসব জিনিসপত্র দেখবেই না। সো সেক্ষেত্রে এখনো আমার মনে হয় মাঠের রাজনীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট দেবার ক্ষেত্রে। তাই বলে যে সোশ্যাল মিডিয়ার বা ফেসবুকের কোনো ধরনের ভূমিকা নেই, তা তো অ্যাবসলিউটলি না। কারণ ফেসবুকের রাজনীতিতেও আমি দেখছি অনেকে বেশ সাকসেসফুল হচ্ছে, যার মাঠে কোনো রাজনীতি নেই কিন্তু ফেসবুক স্টার হয়ে যাচ্ছে, ইউটিউব স্টার হয়ে যাচ্ছে, ইভেন এই রাজনৈতিক অঙ্গনে। সো ভূমিকা তো একটা আছে, কিন্তু আমার মনে হয় নির্বাচনের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে মাঠের রাজনীতিটা এখনও অনেক গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা বক্তব্য আমি যুক্ত করতে চাই, আমার সহবক্তাও যেটা বলেছেন যে এই শো অফ করাটা আনফর্চুনেটলি বাস্তব, এবং বাস্তব কারণ এটা অত্যন্ত একটা ভূমিকা রাখে পপুলারিটিটা বৃদ্ধি করার ক্ষেত্রে। কিন্তু ধরেন নতুন যে রাজনৈতিক দলটা গঠন করা হলো, তারা তো অনবরত বলে যাচ্ছে প্রথম থেকে যে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসবে। তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ওনারা ঠিকই বলছে, কিন্তু এই নির্বাচনী প্রচারণায় যে বের হয়েছে, বা ওনারা যেটাই বলুক না কেন, এই 100টা গাড়ির বহর নিয়ে, এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্তর কোনো উদাহরণ? এটা তো যেই লাউ সেই কদুতেই আমরা ফেরত যাচ্ছি। মানে বাস্তবতা হচ্ছে গিয়ে শক্তি প্রদর্শন করা, শো অফ করা, সেই পন্থাই তো অবলম্বন এখন ওনারা করছেন, যা দেখতে পাচ্ছি। তো এটা একটু দুঃখজনক, কারণ ওনাদের থেকে সবারই আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল। সার্জিস আলম যেটি বলেছেন যে মানুষ এখনো ক্ষমতামুখী, এটিও কিন্তু তার ইয়েতে বলেছেন। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাজনৈতিক ব্যক্তিত্বদের উত্থান এবং তাদের ভাষাকে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি কি মূলধারার রাজনীতির সঙ্গে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতির সংঘাত নির্দেশ করে কিনা? তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ার যারা কুতুবরা রয়েছেন তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন, এমনটি বলেছেন তিনি। মানে ডিস্টেবিলাইজ করার, মানে এখানে মানে এগেন মানে আমার হয়তো আনসারটা মোটামুটি সেমই হবে যে মাঠের রাজনীতি আর ফেসবুকের রাজনীতি তো একই জিনিস না। অ্যান্ড কি করার চেষ্টা করছেন এটা তো সময় বলবে, ওনারা কি করার চেষ্টা করছেন, কি উদ্দেশ্যে করছেন। ধরেন এই কথা বলতে গিয়েই আর্মি নিয়ে এবং আর্মি চিফ নিয়ে যে বক্তব্যটা ওনারা করেছেন একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসের মাধ্যমে, অত্যন্ত দুঃখজনক। এটা ইমেচুরিটি ছাড়া আর কোনো কিছুর প্রমাণ করে না। বেস্ট কেস সিনারিও হচ্ছে ওনাদের ইনএক্সপিরিয়েন্স, ওনাদের ইমেচুরিটি। কারণ আমরা এখন একটা এমন স্টেজে আছি যে বেশিরভাগ ডেমোক্রেটিক যে প্রতিষ্ঠানগুলো ছিল প্রত্যেকটা কিন্তু ধ্বংস করে দিয়েছে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার। সো এরকম একটা স্টেজে কয়েকটা গুটি কয়েক ইনস্টিটিউশন যেগুলো কাজ করছে সেগুলোকে প্রশ্নবিদ্ধ করাটা
ইজ নট আ গুড আইডিয়া বাই এনি স্ট্রেচ অফ দ্য ইমাজিনেশন, কারণ সেগুলো প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যই হচ্ছে দেশকে ডিস্টেবিলাইজ করা। এখন বেস্ট কেস সিনারিও হচ্ছে ওনাদের ইমেচুরিটি, ওনাদের ইনএক্সপিরিয়েন্স। ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে দেশ অস্থিতিশীল হয় এবং নির্বাচনটা পিছিয়ে যায়। কারণ ওনারা যে নির্বাচন চাচ্ছে না এটা মোটামুটি ওনারা স্পষ্ট করে দিয়েছেন। হয়তো অনেক প্রিটেক্সটে বলছে যে সংস্কার আগে নির্বাচন পরে, ন্যায় বিচার আগে নির্বাচন পরে, কিন্তু নির্বাচন ওনারা ইমিডিয়েটলি চাচ্ছেন না। সো আমার মনে হচ্ছে এগুলো কিছু দূর হলেও হয়তো কেউ যদি সন্দেহ করে যেগুলো উদ্দেশ্যমূলকভাবে করছে নির্বাচনটা পেছানোর জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, সেক্ষেত্রে যে যুক্তিসঙ্গত সন্দেহ হবে সেটা। জনাব মাসুদ রহমান খলিলি, আপনার কাছে যদি আসি, যে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা, এবং এই কথাটি শুনে হতাশ হয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা, ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। নির্বাচনের জন্য স্পষ্ট রোডম্যাপের অভাব রাজনৈতিক সংকট বাড়াতে পারে কিনা, কি মনে হয়? হ্যাঁ, এটাকে দুইভাবে দেখা যায়। প্রথম কথা হচ্ছে কি এটা ভ্যাগ কিনা। প্রধান উপদেষ্টা একদম শুরু থেকেই বলে আসছিলেন যদি সংস্কার আমরা কম চাই তাহলে ডিসেম্বরে ইলেকশন করা সম্ভব, আর যদি সংস্কার একটু বেশি চাই তাহলে আমাদেরকে জুন পর্যন্ত সময় দিতে হবে। তো উনি জাতির উদ্দেশ্যে দেয়া একাধিক ভাষণে একই লাইনে কথা বলেছেন। এটা একেবারেই ভ্যাগ বলাটা হয়তো মুশকিল, তবে বিএনপি অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনারা হয়তো প্রত্যাশা করেন হচ্ছে একেবারে নির্দিষ্টভাবে কোন মাসে এটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে, তফসিল ঘোষণা করা হবে, তারপর কখন ভোট গ্রহণ হবে, নমিনেশন দেওয়া হবে, এই জিনিসগুলো হয়তো বিস্তারিত চান আর কি। তা আমার মনে হয় যে টাইমটা দেয়া হয়েছে, যদি জুন 2026-এ ইলেকশনও হয় তাহলে 3 মাস আগে হয়তো তখন নির্বাচন কমিশন দিবে। আর প্রধান উপদেষ্টা এমন কোনো পজিশনে নেই যে উনি নির্দিষ্টভাবে বলবেন এত তারিখে নমিনেশন পেপার সাবমিট হবে, এত তারিখে এই হবে সেই হবে। এগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাজ। তবে একটা সন্দেহ হয়তো বা রাজনীতিবিদদের মধ্যে রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার করতে যেয়ে অনেক বেশি টাইম লেগে যায় কিনা। আমার মনে হয় হয়তো খুব তাড়াতাড়ি এই বিষয়টা আরও স্পষ্ট করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আর সংস্কার এবং নির্বাচন হওয়া না হওয়া একেবারেই সাধারণীকরণ করা, এটা মনে হয় আমাদের জন্য খুব বেশি উপযুক্ত কাজ হবে না। আমরা বলি যে নির্বাচিত সরকারই সব সংস্কার করবে, এটা যেমন সঠিক না, আবার সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করেই তারপরে নির্বাচন দিবে, এটাও কাঙ্ক্ষিত হতে পারে না। আমার মনে হয় দুইটার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান থাকা দরকার, যাতে করে নির্বাচনের বিষয়টা অনির্দিষ্টকাল পর্যন্ত পিছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি না হয়, আবার একেবারে সংস্কার ছাড়াও যাতে নির্বাচন না হয়, আবার গত 15 বছরের যে একটা স্বৈরাচারী বা নির্বাচনহীন পরিস্থিতি, এটা যাতে আবার পুনরাবৃত্তি না হয়। ব্যারিস্টার রাশনিমা, এই যে নির্বাচনের জন্য স্পষ্ট রোডম্যাপের কথা বলা হচ্ছে, এটি নিয়ে আপনাকে প্রশ্ন করব, এবং আরেকটি প্রশ্ন যদি সাথেই করি যে বর্তমানে দেশে যে অস্থিরতা অনিশ্চয়তা চলছে তা দূর করার ক্ষেত্রে অবিলম্বে নির্বাচনের বিকল্প নেই বলছে বিএনপি, আর সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক, সেটা কি সম্ভব কিনা? প্রথমেই বলবো যে এই যে নির্বাচন এবং সংস্কার, এই দুটোকে যে ইজ বিং পিটেড এগেনস্ট ওয়ান আনাদার, এটা ইজ এ ব্যাড আইডিয়া। কারণ হচ্ছে সংস্কার কিন্তু এমন না ব্যাপারটা যে আমি 4টা সংস্কার দেবো বাস সংস্কার হয়ে গেছে, আর সারা জীবনে কখনো সংস্কার দিতে হবে না। সংস্কার একটা অনগোয়িং প্রসেস, অ্যান্ড সংস্কারের ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত সবসময় হচ্ছে যে আস্তে আস্তে করা উচিত, তড়িঘড়ি করে সংস্কার করা উচিত না, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনক্রিমেন্টাল রিফর্মস, যে একেবারে ঢালাওভাবে সংস্কার করলে যেটা হয় অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়। কারণ সেই ঢালাওভাবে সংস্কার কখনোই জেনে শুনে বুঝে করা হয় না, এবং তড়িঘড়ি করে সংস্কারও কিন্তু হিতে বিপরীত হতে পারবে। সো সেই ক্ষেত্রে সংস্কার যেহেতু একটা অনগোয়িং প্রসেস, সংস্কারের নামে ইনডেফিনেটলি আমরা নির্বাচন পিছাতে পারবো না। আর আরেকটা হচ্ছে যে এই যে টাইমলাইনের ব্যাপারটা, এই ডিসেম্বর থেকে জুন, বেশি সংস্কার চাইলে জুন, কম সংস্কার চাইলে ডিসেম্বর, ঠিক আছে। প্রথমে আরও কয়েক মাস আগে যখন এই বক্তব্যটা এসেছিল তখন ঠিক আছে, ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু এই বেশি সংস্কার বলতে উনি কী বোঝাচ্ছেন, কম সংস্কার বলতে উনি কী বোঝাচ্ছেন, সংস্কারের স্কোপটা কি, ওনাদের ম্যান্ডেটটা কি, এই ব্যাপারে 8 মাস হয়ে গেছে, এখনও যদি কোনো ধরনের স্পষ্টীকরণ করা না হয় তাহলে সবার মনে সন্দেহটা জাগাটাই স্বাভাবিক যে কেন কোনো ধরনের ক্লারিফিকেশন। হ্যাঁ, এখন একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন গঠন করেছে যাদের দায়িত্ব হচ্ছে কনসেনসাস রিচ করা। তো তাহলে যে ব্যাপারে ব্রড কনসেনসাস থাকবে সেগুলো
সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা সমীচীন হবে। তার কারণ হচ্ছে নির্বাচন যদি না হয় যত দ্রুত সম্ভব, তাহলে অনেকগুলো রিস্ক আছে। তার মধ্যে একটা রিস্ক হচ্ছে আমরা সবাই ভুক্তভোগী, যেটা ইদানিং আইন শৃঙ্খলার পরিস্থিতিটা একেবারেই কিন্তু নিয়ন্ত্রণে নেই। এবং তাছাড়া ধরেন ইকোনমি যেটা আমি অনেক জায়গায় বলেছি, এটা তো সুপার স্ট্রাকচার যেটার উপর সব কিছু নির্ভর করে। যতগুলো বিজনেস গ্রুপ আছে, পুরো বিজনেস কমিউনিটির একই নালিশ কিন্তু এই সরকারের বিরুদ্ধে, সেটা হচ্ছে ওনারা এঙ্গেজ করছেন না বিজনেস কমিউনিটির সামনে। তারপরে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে তারা আমাদেরকে আনস্টেবল হিসেবে এখন বিবেচিত করছে, যে কারণে তারা হয়তো ইনভেস্টমেন্ট করছেন না। তো এই আরেকটা হচ্ছে যে এই যে দুদিন পর পর একটা করে যে গুজব ছড়ানো হয়, এই কু হয়ে গেল, এই হয়ে গেল, এই নির্যাতন নিপীড়ন হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে, এগুলো কিন্তু দেশকে দিনে দিনে আরও অস্থিতিশীল করবে। তো তার জন্য দ্রুত নির্বাচন দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই সংস্কারগুলো করেন যেগুলোর ব্যাপারে একটা কনসেনসাস আছে, যেটা এই কমিশনের দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজনে নিশ্চয়ই হাজির হব। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। শুভরাত্রি।